আমরা লাস্ট দিন চার্লস ল পর্যন্ত দেখছিলাম। তো চার্লস ল এর ডেনসিটি যে ভার্সনটা সেইটা এখন একটু দেখি, যে যদি ডেনসিটি রিলেটেড কোশ্চেন আসে চার্লস ল বেসড, তখন সেটা কীভাবে কোন ফর্মুলা লিখবো। সো চার্লস ল এখানে ব্র্যাকেটে লেখো যে ডেনসিটি ফর ডেনসিটি আর কি। সো আমরা চার্লস লতে দেখে আসছি যে চার্লস ল বলে v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2। তো এখন এখানে ওই যে গ্যাসের ম্যাস যেহেতু কনস্ট্যান্ট, সো আমরা বলতে পারি v1 ইজ ইকুয়াল টু গ্যাসের ম্যাস ডিভাইডেড বাই ডেনসিটি, এটা হচ্ছে t1, আর এটা হচ্ছে গ্যাসের ম্যাস ডিভাইডেড বাই, কেমিস্ট্রিতে ম্যাস অ্যাকচুয়ালি ডাব্লু দিয়েই এক্সপ্রেস করে, তো ডাব্লু ডিভাইডেড বাই এটা হচ্ছে d2 আর এই হচ্ছে t2। সো এখান থেকে লেখা যায় d1t1 ইজ ইকুয়াল টু d2t2। দ্যাট ইজ ডেনসিটি হচ্ছে টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল। ডেনসিটি হচ্ছে টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল। টেম্পারেচার যত বাড়াবা তোমার প্রেশার ফিক্সড রেখে আর ম্যাস কনস্ট্যান্ট রেখে তত তোমার ডেনসিটিটা কমবে। সো এইগুলো ছিল হচ্ছে চার্লস ল রিলেটেড থিওরি। আর লাস্ট দিন আমরা কিছু ম্যাথ করছিলাম, তোমরা বই থেকে স্টুডেন্ট ওয়ার্কের ম্যাথগুলা করে ফেলবা। আমি আরেকটা ম্যাথ এখানে করি পাশে। এটা ইজি ম্যাথ একদমই, যে এখানে বলা আছে একটা কনস্ট্যান্ট প্রেসারে রাখা একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস, সো তার টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখান থেকে আমি কত ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে নিলে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে কত ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচারটা রেজ করলে এটার ভলিউমটা ডাবল হবে। দ্যাট ইজ এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই V2 ইজ ইকুয়াল টু 2V1 হবে। সো অনেকে ভুল করে যেটা মনে করে যে চার্লস ল বলে যে V হচ্ছে প্রপোর্শনাল টু T, সো এটা মেবি 50 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এটা এভাবে কিন্তু করা যাবে না। এটা হচ্ছে কেলভিন স্কেলের জন্য ট্রু। সো আমরা এভাবে বলবো যে V2 ইজ ইকুয়াল টু 2V1, অ্যান্ড ফ্রম চার্লস ল আমরা জানি যে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। সো আমরা যদি V2 আর এই V1 কাটি, তাহলে এখানে থাকবে একটা 2, এখানে একটা 2 থাকবে। সো এখান থেকে বলা যায় T2 ইজ ইকুয়াল টু 2T1, আর T1 হচ্ছে কেলভিন স্কেলে 298 কেলভিন। সো আমাদের এটা আসে 2 ইন্টু 298 কেলভিন, আর সেটাকে আমি সেন্টিগ্রেডে নিব 2 ইন্টু 298 মাইনাস 273 এত ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা আসে হচ্ছে 323 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা কিন্তু জাস্ট টেম্পারেচার ডাবল হবে না, এটা হচ্ছে কেলভিন স্কেলে ডাবল হবে অ্যাকচুয়ালি। সো এটা সেলসিয়াস স্কেলে কিন্তু হিউজ অ্যামাউন্ট টেম্পারেচার ইনক্রিজ করতে হয়েছে, মানে এখান থেকে 323 ডিগ্রি সেন্টিগ্রেডে নেওয়া লাগছে। আচ্ছা, সো আমরা চার্লস ল চার্লস ল এর যে ম্যাথগুলো ওইগুলো হোপফুলি পারবো। সো এবার আসি বয়েল চার্লসের কম্বাইন্ড ল। বয়েল আর চার্লসের যে ল দুইটা আছে, একটা হচ্ছে V ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু P, আর আরেকটা হচ্ছে V ইজ প্রপোর্শনাল টু T। সো এই দুইটাকে কম্বাইন করলে আমরা বয়েল চার্লসের কম্বাইন্ড ল পাই। কম্বাইন্ড ল অফ বয়েল অ্যান্ড চার্লস। সো বয়েল আর চার্লসের কম্বাইন্ড ল হচ্ছে যে এইখান থেকে আমরা লিখতে পারবো এরকম যে V ইজ প্রপোর্শনাল টু T/P, মানে যখন টেম্পারেচারও চেঞ্জিং, প্রেশারও চেঞ্জিং, বাট ম্যাস কনস্ট্যান্ট, তখন এটা ট্রু। অর এখান থেকে বলা যায় V ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস T/P, অ্যান্ড দেন লেখা যায় যে PV/T ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। দ্যাট ইজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য যে কোনো টাইমের করেসপন্ডিং প্রেশার, ভলিউম আর টেম্পারেচারের এই PV/T ফর্মুলাটা অলওয়েজ কনস্ট্যান্ট ভ্যালু দিবে। সো আমরা এখান থেকে বলতে পারি P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2 ইজ ইকুয়াল টু P3V3/T3
ইজ ইকুয়াল টু ডট 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 পিএন ভিএন বাই টিএন। সো এখানে অ্যাকচুয়ালি বয়েল চার্লসের কম্বাইন্ড ল হচ্ছে যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। অ্যাকচুয়ালি সবসময় এটা ইউজ করাই বেটার, সেটা তোমার কনস্ট্যান্ট প্রেশার হোক বা কনস্ট্যান্ট টেম্পারেচার হোক, সবসময় যদি এটা ইউজ করো তাহলে তোমার মানে মানে ঝামেলা কম হবে আর কি। আর যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন তুমি T1 আর T2 কেটে দিতে পারবা, কারণ ওরা ইকুয়াল। আবার যদি প্রেশার ইকুয়াল থাকে তখন P1 P2 কেটে দিতে পারবা। সো অলওয়েজ বেটার হচ্ছে বয়েল চার্লসের কম্বাইন্ড লটাই ইউজ করা। আর এইখান থেকেই অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের লটা আসে, যে এই যে V is proportional to T by P and then PV by T হচ্ছে সাম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাই অ্যাকচুয়ালি ফ্রম এক্সপেরিমেন্ট সেটাই হচ্ছে NR, কোন একটা গ্যাসের মোল নাম্বার টাইমস আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। সো PV ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা যায় NRT, যেটা আইডিয়াল গ্যাসের ফর্মুলা, আইডিয়াল গ্যাস ল। ওকে, আচ্ছা, এবার আইডিয়াল গ্যাসের এই যে লটা, এটা রিলেটেড ডিসকাশন আমরা একটু পরে করব। এখন আসি জাস্ট এইখান থেকেই দেখো, কমন সেন্স থেকেই বলা যায়, যদি ভলিউম কনস্ট্যান্ট রাখি, দ্যাট ইজ আইসোকোরিক প্রসেসে যদি যাই, মানে সম আয়তনিক প্রক্রিয়া, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে এটা আমরা বলতে পারবো যে ভি যদি কনস্ট্যান্ট রাখি তখন কিন্তু পি, মানে ভি যদি কনস্ট্যান্ট থাকে তখন পি বাই টি কিন্তু সাম কনস্ট্যান্ট, অ্যান্ড এখান থেকে বলা যায় যে পি ইজ প্রপোর্শনাল টু টি। সো এই যে ফর্মুলাটা, এইটা হচ্ছে গে-লুসাকের ল। সো আমরা এখানে হেডিং দেই গে-লুসাকস ল। সো গে-লুসাকের ল হচ্ছে এরকম যে কোন একটা আইডিয়াল গ্যাসের প্রেশার, এটা হচ্ছে টেম্পারেচারের প্রপোর্শনাল, দ্যাট ইজ P ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস টেম্পারেচার, একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য, যেখানে V হচ্ছে কনস্ট্যান্ট, ভলিউম যদি কনস্ট্যান্ট রাখি, তখন যত টেম্পারেচার বাড়াবো তত প্রেশার বাড়বে। যেমন প্রেশার কুকারে একটা মানে প্রেশার কুকারে হচ্ছে ওই যে ভেপার যেটা থাকে ওইটার ভলিউমটা কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার যত বাড়বে প্রেশারটা তত ইনক্রিজ হবে। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে কেটি। সো এখান থেকে বলা যায় যে পি মানে পি বাই টি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ সেম ভলিউমের জন্য আর একই গ্যাসের একই অ্যামাউন্টের জন্য যে কোনো সময় প্রেশার আর টেম্পারেচারের রেশিও সেম। অ্যান্ড অবভিয়াসলি এখানে গ্রাফগুলো এরকম আঁকা যাবে যে এটা যদি টি হয়, এটা যদি পি হয়, তাহলে গ্রাফটা হবে দেখতে এরকম। তারপর এখানে যদি পি ভার্সেস ভি গ্রাফ আঁকি, এখানে কিন্তু ভলিউমটা কনস্ট্যান্ট। সো প্রেশার যাই হোক না কেন ভলিউম ফিক্সড থাকবে, কারণ এটা একটা আইসোকোরিক প্রসেস। ওকে, তারপর এখানে অ্যাকচুয়ালি আরও অনেক গ্রাফ আঁকা যায়, বুঝতেই পারতেছো। ধরো আমি একটা টি ভার্সেস ভি গ্রাফ আঁকতেছি, তখনও এটা কিন্তু এরকম একটা হরিজন্টাল লাইন হবে, কারণ টেম্পারেচার যাই করো না কেন ভলিউম তো ফিক্সড এখানে। ওকে, সো এইটা হচ্ছে গে-লুসাকের ল। আর গে-লুসাকের লকে আবার অ্যামন্টনস ল বলে, এটা আরেকটা নাম হচ্ছে অ্যামন্টনস ল। আমাদের তিনটা ফর্মুলা, একটা হচ্ছে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, ভি ইজ প্রপোর্শনাল টু টি অ্যান্ড পি ইজ প্রপোর্শনাল টু টি। অ্যাকচুয়ালি এই তিনটার কম্বাইন্ড ভার্সনটাই হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেটা এই তিনটাকেই একসাথে মার্জ করে। ওকে, আচ্ছা, এবার এইটা রিলেটেড ম্যাথ দেখি, এই গে-লুসাক ল এর উপর বেস করে কয়েকটা ম্যাথ দেখি। সেটা হচ্ছে সলভড এক্সাম্পল 1.12।
আচ্ছা, সলভড এক্সাম্পল 1.12 বলছে যে এসটিপিতে কোন একটা গ্যাসের এই এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডেনসিটি হচ্ছে, ধরো এরকম একটা সিলিন্ডারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। সো বলছে যে কোন একটা সিলিন্ডারে রাখা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিপিতে ডেনসিটি হচ্ছে 22 কেজি পার মিটার কিউব। সো এখন আমি যদি প্রেশার ফিক্সড রাখি, প্রেশার যদি কনস্ট্যান্ট রাখি, তখন 11 ডিগ্রি সেন্টিগ্রেডে এটার ডেন্সিটি কত? সো এটা ছিল এসটিপিতে। সো অ্যাট 11 ডিগ্রি সেন্টিগ্রেড ডি ইজ ইকুয়াল টু হোয়াট? সো এটা হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট। সো বুঝতেই পারতেছো এটা হচ্ছে চার্লস ল, চার্লস ল এর ওই যে ডেন্সিটি ভার্সন। সো আমরা যদি একটু মনে করে দেখি যে চার্লস ল থেকে বলা যায় যে ডেন্সিটি হচ্ছে টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট ইজ D1 T1 ইজ ইকুয়াল টু D2 T2। ওকে, আর যদি এইভাবে মনে না রাখতে পারো, আমি বলবো যে তুমি জাস্ট PV ইজ ইকুয়াল টু NRT লাইনটা মনে রাখো। আর এখান থেকে আরেকটা ফর্মুলা বের করা যায়, সেটা হচ্ছে যে PV ইজ ইকুয়াল টু এমকে লেখা যায় W/M, মানে ওর ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস এত, অ্যান্ড দেন দেখো PM ইজ ইকুয়াল টু W/V RT। W/V হচ্ছে ডেন্সিটি, ম্যাস বাই ভলিউম। সো PM ইজ ইকুয়াল টু DRT। এটা মনে রাখবে এইভাবে, প্রাইম মিনিস্টার ইজ ডার্টি। ওকে, সো এইভাবে এটা মনে রাখতে পারো। আচ্ছা, সো এখান থেকেই তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে যদি P কনস্ট্যান্ট থাকে, তারপর M তো এমনিতেই কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাহলে দেখো PM/R হচ্ছে DT, মানে DTর প্রোডাক্টটা অলওয়েজ কনস্ট্যান্ট। সো D1 T1 ইজ ইকুয়াল টু D2 T2। আচ্ছা, সো D1 হচ্ছে 22, T1 হচ্ছে এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, D2 বের করব, আর T2 হচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড উইচ ইজ 273 প্লাস 11। সো আমরা এখান থেকে D2 ইজ ইকুয়াল টু পাবো 21.15 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তোমরা সবাই একটু আরেকবার কানেক্ট হও। সো এবার সলভড এক্সাম্পল 1.13 দেখি। সলভড এক্সাম্পল 1.13। এক্সাম্পল 1.13। সো 1.13 তে আমাদেরকে বলছে যে একটা অক্সিজেন সিলিন্ডার আছে, এই হচ্ছে অক্সিজেন একটা সিলিন্ডার। সো এই অক্সিজেন সিলিন্ডারটার ম্যাক্সিমাম প্রেশার, মানে ম্যাক্সিমাম প্রেশার টলারেট করার ক্যাপাসিটি হচ্ছে 250 অ্যাটমসফেরিক, দ্যাট ইজ এটা হাইয়েস্ট 250 অ্যাটমসফেরিক পর্যন্ত প্রেশার টলারেট করতে পারে। তো এখন এই সিলিন্ডারটায় যদি আমি 125 অ্যাটমসফেরিক প্রেশার আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অক্সিজেন গ্যাস এন্টার করাই, তখন জিজ্ঞেস করা হয়েছে যে এইটায় তোমার কত টেম্পারেচার, মানে এটা কত টেম্পারেচারে রেস করলে সিলিন্ডারটা বাস্ট হবে। ওকে, দ্যাট ইজ এই সিলিন্ডারটার ভিতরে আমি অক্সিজেন গ্যাস রাখছি। সো এই সিলিন্ডারটার ভিতর অ্যাকচুয়ালি অক্সিজেন গ্যাসটার এখন ভলিউম ফিক্সড, ওইটা বাড়বেও না কমবেও না। তো এখন ওই গ্যাসটার ইনিশিয়ালি প্রেশার ছিল 125 ATM আর টেম্পারেচার ছিল 27। এখন আমি যদি এইখানে হিট দেই বা টেম্পারেচার ইনক্রিজ করি, ডেফিনেটলি ভলিউম তো চেঞ্জ হবে না। সো গেলুসাকের ল অনুযায়ী P ইজ প্রপোর্শনাল টু T। সো যত টেম্পারেচার বাড়াবো আমার প্রেশারটা তত বাড়বে। সো একসময় ওটা 250 ATM এ রেস করবে। সো জিজ্ঞেস করছে কত টেম্পারেচারে এটা বাস্ট হবে। ওকে, আচ্ছা, সো সেটা কীভাবে করব? আমরা গেলুসাকের ল থেকে জানি P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। সো এখানে P1 হচ্ছে 125, T1 হচ্ছে 273 প্লাস 27 উইচ ইজ 300, আর P2 ইজ ইকুয়াল টু 250। মানে আমি চাচ্ছি এমন একটা টেম্পারেচার বের করতে যখন এটা 250-তে রেস করবে। সো 250 ডিভাইডেড বাই এটা হচ্ছে T2। সো এবার T2 ইজ ইকুয়াল টু কত আসে? T2 ইজ ইকুয়াল টু যদি ক্যালকুলেট করো এটা আসবে 600 কেলভিন। সো যদি আমরা 27 থেকে, মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা কেলভিনে নিলে আসবে 327 ডিগ্রি সেন্টিগ্রেড।
আমরা যদি 27 থেকে 327 ডিগ্রিতে এটাকে রেস করি তখন দেখা যাবে এটা বাস্ট হবে। ওকে, আচ্ছা এবার সলভ এক্সাম্পল 1.14, আমি এটাকে একটু সাইডে রাখি। এবার হচ্ছে সলভ এক্সাম্পল 1.14। সলভ এক্সাম্পল 1.14 এ বলছে যে একটা মেটালের একটা আয়রন সিলিন্ডার আছে, এরকম এটা আয়রন দিয়ে বানানো আয়রন সিলিন্ডার, যেটা 250 কিলো প্যাসকেল পর্যন্ত তোমার প্রেশার টলারেট করতে পারে। ম্যাক্সিমাম প্রেশার হচ্ছে 250 কিলো প্যাসকেল, সরি এটা হচ্ছে 1000 কিলো প্যাসকেল, ম্যাক্সিমামটা হচ্ছে 1000 কিলো প্যাসকেল। এখন আমাদেরকে বলছে এইটার ভিতর 27 ডিগ্রি সেন্টিগ্রেডে আর 250 কিলো প্যাসকেলে হিলিয়াম গ্যাস আছে। সো এখন জিজ্ঞেস করছে যে যদি এটায় আগুন লাগে, মানে এই সিলিন্ডারটায় যদি হঠাৎ করে আগুন লেগে যায়, তখন এই সিলিন্ডারটা কি ফাটবে নাকি গলে যাবে? এখানে আরেকটা জিনিস বলা আছে যে সিলিন্ডারটার মানে আয়রনের যে মেল্টিং পয়েন্ট, এই সিলিন্ডারের যে আয়রন তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমাদের জিজ্ঞেস করছে যে এই সিলিন্ডারটায় যদি আগুন লাগে, দ্যাট ইজ এই সিলিন্ডারটা যদি টেম্পারেচার রেইজ হইতে থাকে, এটা কি একসময় গলে যাবে নাকি ফেটে যাবে? সো আমরা বের করি যে কত টেম্পারেচারে এটা ফাটবে। আমরা তো জানি গলে যাবে কখন, তো দেখব কোন টেম্পারেচারটা কম, যেটা কম ওইটা আগে হবে। ওকে, সো আমরা দেখি যে কত টেম্পারেচারে এটা ওর ম্যাক্সিমাম যে প্রেশার টলারেট করার ক্যাপাসিটি সেইটা কখন রেইজ হয়। সো আমরা দেখি P1 by T1 is equal to P2 by T2. সো P1 হচ্ছে 250 কিলো প্যাসকেল ডিভাইডেড বাই, আচ্ছা এখানে অনেকে এই বয়েল চার্লসের কম্বাইন্ড ল লেখে যে P1 V1 by T1 P2 V2 by T2, দেন বলে যে বোথ কেসে ভলিউম সেম, সো এটা বাদ। আসলে সবগুলোই বয়েল চার্লসের কম্বাইন্ড ল দিয়ে করা যায়। সো এখানে P1 হচ্ছে 250 ডিভাইডেড বাই T1 হচ্ছে 300, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, P2 হচ্ছে 1000 আর T2 আমরা বের করব। সো T2 আসবে হচ্ছে 1200 কিলো প্যাসকেল, সরি কেলভিন। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আগুন লাগে, সো এটা তো খুব র্যাপিডলি টেম্পারেচার ইনক্রিজ হবে। সো মেল্টিং পয়েন্ট রেইজ হওয়ার আগেই, আচ্ছা T2 ইজ ইকুয়াল টু 1200 কেলভিন। সো কেলভিনকে যদি আমরা সেন্টিগ্রেডে নেই, এটা আসবে 927 ডিগ্রি সেন্টিগ্রেড। সো বুঝতেই পারতেছো যে ডেফিনেটলি আগে এই ম্যাক্সিমাম প্রেশারের টেম্পারেচারটা রেইজ হবে। সো সিলিন্ডারটা গলে যাওয়ার আগেই এটা বার্স্ট হবে। সো এটা আমরা বলতে পারি যে এই সিলিন্ডারটা মেল্ট হবে না, এই সিলিন্ডারটা হচ্ছে বার্স্ট হবে, কারণ এখানে এই টেম্পারেচারটা আগে রেইজ হয়েছে আর ওই টেম্পারেচার রেইজের জন্য প্রেশারটা খুব তাড়াতাড়ি 1000 কিলো প্যাসকেলে ইনক্রিজ হয়ে গেছে। আচ্ছা এবার সলভ এক্সাম্পল 1.15। সো এই 1.15 এ বলছে যে একটা তোমার গ্যাস সিলিন্ডার আছে এরকম, যেটার উপরে একটা সেফটি ভালভ লাগানো আছে, দ্যাট ইজ এটা প্রপারলি আটকানো আছে আর কি। তো এখন বলছে যে এই সিলিন্ডারটায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 1.3 অ্যাটমসফেরিক প্রেসারে মিথেন গ্যাস রাখা আছে। তো এখন বলছে যে এইটার ম্যাক্সিমাম যে প্রেশার টলারেট করার ক্যাপাসিটি সেটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻³ টর। এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার এটা টলারেট করতে পারে। তো এখন বলছে যে এই সিলিন্ডারটাকে আমি যদি নিয়ে ফুটন্ত পানির মধ্যে রাখি,
বয়েলিং ওয়াটারের মধ্যে রাখি, তখন কি এই বাল্বটা খুলে যাবে নাকি অফ থাকবে? মানে এখানে ম্যাক্সিমাম প্রেশার ক্যাপাসিটি বলতে বোঝাইছে যে এর থেকে বেশি প্রেশার হলে এই বাল্বটা খুলে যায়, এই সেফটি বাল্বটা খুলে যায়। সো আমাদের জিজ্ঞেস করছে যে ফুটন্ত পানি বা বয়েলিং ওয়াটারে যদি রাখি এটা তোমার বাল্বটা কি ওপেন হবে নাকি ক্লোজডই থাকবে। সো আমরা দেখব যে অ্যাকচুয়ালি ওই বয়েলিং ওয়াটার যেটা, তুমি এটা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি এই প্রেশারের জন্য কত টেম্পারেচার প্রয়োজন সেটা বের করতে পারো, অর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিলে এই প্রেশারটা কত হয় সেইটা এই ম্যাক্সিমামের সাথে কম্পেয়ার করতে পারো। দুইটাই তুমি যে কোনো একভাবে করলেই এটা কারেক্ট। সো এখানে আমরা দেখি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠলে অ্যাকচুয়ালি প্রেশার কত হয়। সো P1/T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2/T2। P1 হচ্ছে প্রথমে প্রেশার ছিল 1.3, আর T1 হচ্ছে 300, P2 হচ্ছে বের করব কত প্রেশার হবে, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে 373 কেলভিন। সো এখান থেকে P2-র ভ্যালু আসে 1228.4 এত টর। আমরা যদি ডিরেক্ট টরে বের করি, টরে বের করার ওয়ে হচ্ছে যে তুমি এই 1.3 ATM-কে 760 দিয়ে মাল্টিপ্লাই করবা, কারণ 1 ATM-এ হচ্ছে 760 টর। সো এটা মাল্টিপ্লাই করলে প্রেশারটা আসবে, আর দেখা যাচ্ছে যে এই যে প্রেশারটা সেটা আমাদের ম্যাক্সিমাম প্রেশার থেকে কম। P2 ইজ লেস দ্যান Pmax, সো এই বাল্বটা খুলবে না, valve will not open। যদি ওইটার সমান হইতো বা বেশি হইতো তখন আমরা বলতাম যে এই ভালভটা খুলে যাবে। সো এই হচ্ছে গেলুসাকের ল। তোমরা গেলুসাকের এই ল রিলেটেড কিছু ম্যাথ করবা, বইতে কয়েকটা স্টুডেন্ট ওয়ার্ক দেওয়া আছে 4-5টা, এগুলা করবা। এবার আসি অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল অলরেডি আমরা সবাই জানি, এটা অ্যাকচুয়ালি অত ডিটেলসে পড়ানোর মতো কিছু না। যে অ্যাভোগাড্রোর যে হাইপোথিসিস বা ল, সেটা হচ্ছে যে তোমার যেই গ্যাসের তোমার মানে কোনো একটা গ্যাসের ভলিউম ভার্সেস তার মোল নাম্বার, এইটা হচ্ছে সাম কনস্ট্যান্ট। ওকে, এইখানে পি আর টি দুইটাই কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেশারে ভলিউম ভার্সেস মোল নাম্বারটা মানে হয়, একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়। বা আরও ইজিলি বললে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেশারে ভলিউম হচ্ছে মোল নাম্বারের প্রপোর্শনাল। ধরো এই হচ্ছে এই হচ্ছে ধরো একটা গ্যাস সিলিন্ডার যেটার প্রেশারটা কনস্ট্যান্ট আর টেম্পারেচার কনস্ট্যান্ট। সো যত বেশি মোল গ্যাস এখানে থাকবে তত এই গ্যাসটার টোটাল ভলিউমটা বেশি হবে। ওকে, আমি যদি প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি তখন এই তোমার গ্যাসের মোল নাম্বার যত বেশি তত তার ভলিউম বেশি, এটা আমরা এমনিতেও বুঝি। সো এরকম ওই যে দুইটা স্টেটের জন্য আমরা জানি দুইটা স্টেটে ভলিউম দুই ধরনের, একটা হচ্ছে এসটিপি, এসটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4, আর এসএটিপিতে হচ্ছে সেটা 24.789। ওকে, সো এই হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল রিলেটেড আমরা দুইটা ম্যাথ দেখি। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে এগুলো দেখাইছি অলরেডি। ম্যাথ 1, যে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার, ইন 1 গ্রাম হাইড্রোজেন। 1 গ্রাম হাইড্রোজেনে কতগুলো অ্যাটম থাকে। সো এভাবে করবা যে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইজ ইকুয়াল টু 1/2 মোল হাইড্রোজেন গ্যাস, আর প্রতি মোল হাইড্রোজেন গ্যাস, হাফ মোল হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে হাফ ইন্টু 6.02 ইন্টু 10⁻23টা হাইড্রোজেন গ্যাসের মলিকিউল, আর প্রত্যেকটা মলিকিউলে হচ্ছে 2টা করে অ্যাটম থাকে। সো এতগুলা হাইড্রোজেন অ্যাটম। সো
এখান থেকে আসে 6.02 ইন্টু 10⁻23 হাইড্রোজেন অ্যাটমস। আচ্ছা, এবার ম্যাথ নাম্বার 2। সো এখানে বলা আছে যে আমি যদি 500টা সিগনেচার দেই ফর 500 সিগনেচার্স, 55.6 মিলিগ্রাম গ্রাফাইট ইজ ইউজড। এতগুলো সিগনেচার দিতে এত মিলিগ্রাম গ্রাফাইট স্পেন্ড হয়। সো আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে প্রত্যেকটা সিগনেচারে কয়টা কার্বন অ্যাটম স্পেন্ড হয়। ওকে, পার সিগনেচারে ফর ওয়ান সিগনেচার হাউ মেনি কার্বন অ্যাটমস আর ইউজড। সো সেটা কীভাবে করবো দেখো, 500 সিগনেচারে হচ্ছে 55.6 মিলিগ্রাম। সো ওয়ান সিগনেচারে কত মিলিগ্রাম? 55.6 ডিভাইডেড বাই 500 মিলিগ্রাম। আর গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ। সো এটা হচ্ছে কার্বন, মানে গ্রাফাইট আর কার্বন অ্যাকচুয়ালি সেম। সো এত মিলিগ্রাম কার্বন, সো এখান থেকে বলা যায় এত বাই এত ইন্টু 10⁻³ গ্রাম কার্বন। অ্যান্ড দেন গ্রাম থেকে তুমি যদি মোল নাম্বার নিতে চাও তাহলে কার্বনের যে অ্যাটমিক নাম্বার 12 সেইটা দিয়ে ডিভাইড। অ্যান্ড দেন আচ্ছা, এটা হচ্ছে এত মোল। আর দেন যদি তুমি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে আমি পাবো কয়টা কার্বন অ্যাটম ইউজ হয়েছে। সো এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি তোমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে অনেকবার করছো। আচ্ছা, লাস্ট আরেকটা দেখাই, অ্যাভোগাড্রোস ল রিলেটেড, যে হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর দেয়ার, হাউ মেনি অক্সিজেন atoms are there in 1 milliliter oxygen gas at SATP। SATP তে 1 মিলিলিটার অক্সিজেন গ্যাসে কয়টা অক্সিজেন অ্যাটম আছে? সো আমরা জানি যে SATP গ্যাসের মোলার ভলিউম হচ্ছে 24.789। সো অ্যাট SATP 24.789 লিটার or 24.789 into 10⁻³ মিলিলিটার মিন করে 1 মোল অক্সিজেন গ্যাস। সো 1 মিলিলিটার মিন করে 1 ডিভাইডেড বাই 24.789 ইন্টু 10⁻³ এত মোল অক্সিজেন গ্যাস। আর এখান থেকে আমি যদি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, অ্যান্ড প্রত্যেকটা অক্সিজেন গ্যাসে দেখো আবার 2টা করে অ্যাটম। সো তাহলে আমরা ডিরেক্টলি এতগুলো অক্সিজেন অ্যাটমের নাম্বারটা পেয়ে যাব। অ্যান্ড এটা শুধু অক্সিজেন গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল না, যে কোনো গ্যাসের জন্য আলটিমেটলি সেম অ্যান্সারটাই আসবে। ওকে, কারণ SATP-তে এত মিলিলিটার ভলিউমে সব গ্যাসেরই একই অ্যামাউন্ট অফ অ্যাটম থাকবে। সো অ্যাভোগাড্রোস লটা আই হোপ বোঝা গেছে। আর বয়েল-চার্লসের কম্বাইন্ড ল তো অলরেডি দেখাইছি। সো এবার আসি আইডিয়াল গ্যাসের ফর্মুলা। সো আইডিয়াল গ্যাস ল, হচ্ছে ওই বয়েল-চার্লস গেলুসার 3টা মার্জ করা অ্যান্ড ইভেন অ্যাভোগাড্রোস যে ল, এই সবগুলো মার্জ করে হচ্ছে আমরা পাই PV ইজ ইকুয়াল টু nRT। যখন সবাই চেঞ্জিং, PV ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি nRT। এখানে n হচ্ছে মোল নাম্বার অফ গ্যাস, V হচ্ছে ভলিউম অফ গ্যাস,
তারপর পি হচ্ছে প্রেশার অফ গ্যাস, তারপর আর হচ্ছে ইউনিভার্সাল আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। টি হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, এখন এখানে আর এর ভ্যালু বসানোর জন্য দুইটা স্কেল আছে, মানে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি দুইটা স্কেলে, মানে দুইটা আলাদা আলাদা ইউনিটের কনভেনশন আছে, তুমি যে কোনো একটা ম্যাথ করতে পারো। সো একটা হচ্ছে তুমি এসআইতে বসাইতে পারো, সবাইকে এসআই ইউনিটে বসাবা, তখন পি বসাতে হবে, পি এর ইউনিট হবে নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল। তারপর ভি কে বসাতে হবে মিটার কিউব, এন হচ্ছে মোল, আর ক্যাপিটাল আর এটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, আর টি হচ্ছে কেলভিনে বসাতে হবে। আর এর ভ্যালুটা এরকম কেন, এটা তুমি এভাবে মানে ইউনিটটা এরকম কেন, সেটা হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনটি, এটা হচ্ছে আর এর ভ্যালু। সো পিভি ডিভাইডেড বাই এনটি, পি হচ্ছে প্রেশার নিউটন পার মিটার স্কোয়ার, আর ভি হচ্ছে ভলিউম মিটার কিউব। সো মিটার স্কোয়ার পার আর মিটার কিউব এটা হচ্ছে নিউটন মিটার উইচ ইজ ওয়ার্কের ইউনিট জুল, আর এটা হচ্ছে মোল, এটা হচ্ছে কেলভিন। সো আর এর ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন। সো এই ইউনিটে বসাইলে তুমি ম্যাথটা করতে পারো। আর আরেকটা ইজিয়ার ইউনিট আছে, আরেকটা ইজিয়ার স্কেল আছে, ইউজুয়ালি কেমিস্ট্রির ম্যাথগুলো যেইভাবে দেওয়া হয় সেটা হচ্ছে লিটার এটিএম স্কেল। লিটার এটিএম স্কেল, লিটার অ্যাটমসফেরিক স্কেল। এই স্কেলে পি এর ভ্যালু হচ্ছে, পি এর ইউনিট হচ্ছে এটিএম, ভি এর ইউনিট হচ্ছে লিটার, এন এর ইউনিট মোল, টি এর ইউনিট কেলভিন, আর এর ভ্যালু হচ্ছে 0.0821, আর এই ইউনিটটা হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো তুমি এই দুইটা স্কেলে এই ফর্মুলাগুলায় ভ্যালু বসাইতে পারো। আর আরেকটা ছোট জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে এই পিভি ইজ ইকুয়াল টু যে এনআরটি, এখানে এই যে আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। সো এটার সাথে ক্লোজলি রিলেটেড আরেকটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে কে, স্মল কে, উইচ ইজ আর ডিভাইডেড বাই এন এ। মানে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টকে যদি তুমি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ডিভাইড করো, তাহলে যেই নাম্বারটা আসে সেটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা দেখবো যে পরে অনেক ফর্মুলাতে কে দিয়ে আমরা ফর্মুলা বিল্ড করছি। সো এটা হচ্ছে বোলসম্যানস কনস্ট্যান্ট, বোলসম্যানের ধ্রুবক। এটার ভ্যালুটাও তোমার ক্যালকুলেটরে দেওয়া আছে, আর তুমি আর বাই এন এ করে এটা বের করতে পারবা। সো এটারও অ্যাকচুয়ালি দুইটা স্কেলে আলাদা আলাদা ভ্যালু হয়, যে স্মল কে এর ভ্যালু এসআইতে এক ধরনের, ইউনিট হচ্ছে জুল পার, এই কে এর ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, আমি এটার ভ্যালুটা আগে বের করি। 8.314 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23, এটা আসে 1.38 ইন্টু 10⁻23, 1.38 ইন্টু 10⁻23। ইউনিটটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন পার মলিকিউল। সরি, আমি একটু ভুল বলছি, এটা এই মোলটা থাকবে না, এটা হচ্ছে জুল পার কেলভিন পার মলিকিউল, জুল পার কেলভিন পার মলিকিউল। ইউনিটটা এরকম কেন, আমরা এটা পরে একটা থিওরি পড়ার সময় বুঝবো। ওকে, যখন আমরা তোমার একটা মলিকিউলের এনার্জি বের করব, তখন দেখব যে এটার ইউনিটটা কিভাবে আসে। সেটা হচ্ছে জুল পার কেলভিন পার মলিকিউল, আর এই জায়গাতে কে এর ভ্যালু 1.36 ইন্টু 10⁻25 লিটার এটিএম পার কেলভিন পার মলিকিউল।
আর আইডিয়াল গ্যাস ল এর সাথে রিলেটেড ওই যে আরেকটা ফর্মুলা বললাম, ডেনসিটি যেটার সাথে ডেনসিটি যেটা ইনভলভড হয় সেটা হচ্ছে পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। এই ফর্মুলাতেও তুমি যখন ভ্যালু বসাবা, তুমি যদি এসআইতে বসাও সবাইকে, তখন পি কে বসাবা তোমার প্যাসকেল অর নিউটন পার মিটার স্কোয়ার, তারপর হচ্ছে এম এর ভ্যালুটা এই জায়গায় একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এম যদিও মলিকুলার ম্যাস, আমরা জানি মলিকুলার ম্যাস হচ্ছে সবসময় গ্রাম ইকুইভ্যালেন্ট, বাট এইখানে এটা বসানোর সময় আমার কেজিতে বসাইতে হবে। দ্যাট ইজ ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডেন্সিটি বের করবো অ্যাট সে 101 কিলো প্যাসকেল, আর তোমার টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই সময় আমি ডেন্সিটি বের করতে চাই। সো পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। তো পি হচ্ছে 101 কিলো প্যাসকেল, দ্যাট ইজ 101 ইন্টু 10 কিউব, এত প্যাসকেল আমি এসআইতে বসাচ্ছি। এম হচ্ছে, দেখো এম কার্বন ডাইঅক্সাইডের এম হওয়া উচিত হচ্ছে 44, বাট এটা কিন্তু 44-এ বসাবো না, এটা আমরা বসাবো 44 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজিতে। ওকে, দেন এটা হচ্ছে ডিটা তখন অটোমেটিক্যালি কেজি পার মিটার কিউবে আসবে। তুমি যদি এমকে এই 44 লেখো, তখন কিন্তু তোমার এই ইউনিটটা তখন আসবে হচ্ছে গ্রাম পার, মানে আমি একটু শর্টে লিখে দিই, এম যদি গ্রামে বসাও তাহলে ডি আসবে গ্রাম পার মিটার কিউব এই ইউনিটে। ওকে, আর এমকে যদি কেজিতে নিয়ে যাও, যদিও এম এর কোনো ইউনিট হয় না, বা এমকে যদি কেজিতে বসাও তখন ডি এর ভ্যালুটা কেজি পার মিটার কিউবে আসবে। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখবা। তো এইখানে 44 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিখলাম ইজ ইকুয়াল টু ডিআরটি। ডি আর হচ্ছে 8.314, টি হচ্ছে 300। সো এখান থেকে আমরা ডি বের করতে পারবো। সো এখানে লিখে রাখো, এম হচ্ছে কেজিতে বসাবা, ডি তখন কেজি পার মিটার কিউবে আসবে, আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, আর টি হচ্ছে কেলভিন। আর এখানে অল্টারনেট হচ্ছে কেজির জায়গায় গ্রাম বসাইলে এখানে গ্রাম পার মিটার কিউব। আচ্ছা, এবার যদি লিটার এটিএমে বসাও এখানে সবাইকে, তখন পি হচ্ছে তুমি এটিএমে বসাবা, এম কে তুমি গ্রামে বসাইতে পারো, তখন ডিটা গ্রাম পার লিটারে আসবে, আর হচ্ছে তুমি 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিনে বসাবা, আর টি হচ্ছে কেলভিনে বসাবা। সো এই সময় কিন্তু তোমার ডেনসিটিটা গ্রাম পার লিটারে আসবে। সো তুমি দেখবা যে তোমার কোশ্চেনে কীরকম চাইছে ওইভাবে ফর্মুলা বসাইতে পারো, আর যে কোনো একটা বসায় দেন লাস্টলি ফাইনাল অ্যান্সারটা কনভার্ট করে নিবা, তাহলেই হবে। সো বাসায় এই বয়েল চার্লসের ল, কম্বাইন্ড যে ল, এটার উপর ম্যাথগুলো প্র্যাকটিস করবো। তোমাদের বইতে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, আমি নেক্সট দিন কয়েকটা দেখাবো, আর তোমরা এর আগে যা যা দেখাইলাম আজকে পর্যন্ত এইগুলোর একটু বাসায় সলভড এক্সাম্পল আর স্টুডেন্ট ওয়ার্ক সবগুলো সলভ করবা। ওকে, আমরা নেক্সট দিন বয়েল চার্লসের কম্বাইন্ড ল দেখার পর ডালটনের পার্শিয়াল প্রেশার ল, আর এরপর হচ্ছে ডিফিউশন, এগুলো দেখব। আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ।